বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। শিরোনামটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদলের খবর, আওয়ামী লীগ যেখানে বিএনপির চেয়ে দুর্বল। আলোচনাটা সাম্প্রতিককালে নিউজ পেপারের বেসিসে করছি। অনেক জায়গায় খবর বেরিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন যে তারেক রহমানের সরকার গঠনের প্রায় কয়েক মাস হয়ে গেল, 5 মাস বা 6 মাস। এই প্রথম তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু গুরুত্বপূর্ণ রদবদল করছেন। এই নিয়োগ বদলিগুলা কেমন হলো সেটার উপর মূলত আলোচনা থাকবে। আর আমার সব আলোচনার উদ্দেশ্য একটা, যে আমি চাই জননেত্রী শেখ হাসিনা আমার আলোচনাগুলো শুনবেন। তো চাইলে তো আর হয় না, তার তো সময় নেই। এই সময়ে সেটা প্রত্যাশা করাও সঠিক নয়। তাই আমি চাই যে শেখ হাসিনার প্রতিটা সৈনিক আমার আলোচনাগুলি শুনবেন। আর একটা ভূমিকা রাখার আছে, আমি যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা করার শেষে হয়তো আপনারা অনেকে বলবেন যে না, অনেক কিছু জানলাম। আসলে বিষয়টা সেইভাবে দেখার অবকাশ নাই। আমি যা কিছুই আলোচনা করি না কেন, না জেনে না বুঝে আমি কোনো কথা বলি না। ফলে আমাকে আসলে কোনো কথা প্রত্যাহার করতে হয় না। হ্যাঁ, কোনো জায়গায় ইনফরমেশন গ্যাপ থাকতে পারে, ভুল থাকতে পারে, স্মৃতি অনেক সময় আপনার বেইমানি করে। এছাড়া কিন্তু আমি যেই যুক্তিগুলো দেই, যেই বিষয় আমি আলোচনা করি, আমার যে থট প্যাটার্ন, এটাকে আমি নির্ভুল মনে করি। এটাকে যারা চ্যালেঞ্জ করবেন তাদেরকে অবশ্যই সাধুবাদ দিব যে চ্যালেঞ্জ করবেন, কিন্তু সেই জায়গায় আমার কোনো ফাঁকি নাই বা নিজস্ব কোনো দুর্বলতা নাই। আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা আজকে সবচেয়ে বড় খবর হিসাবে দেখা দিয়েছে, যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের কাজিন, একজন ব্রিটিশ নাগরিক আইরিন খানকে বিএনপি সরকার আমাদের জাতিসংঘ সদর দপ্তরে যে পার্মানেন্ট মিশন আছে সেখানে তাকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, প্রতিমন্ত্রীর মর্যাদায়। প্রতিমন্ত্রীর মর্যাদায় আইরিন খানকে নিয়োগ দেওয়াটা মোটেই বড় কিছু না। আইরিন খান ইতিমধ্যে মোটামুটি যে পরিমাণ পরিচিত এবং তার যে প্রমিনেন্স, তাকে মন্ত্রী হিসাবে নিয়োগ দিলেই হয়তো বা আরো উপযুক্ত হতো। ভারত যেমন দীনেশ ত্রিবেদী সাহেবকে দিয়েছে, সেটা বড় বিষয় নয়। আইরিন খানকে নিয়োগ দিয়ে কি তারেক রহমান সাহেব নেপোটিজম করলেন, মানে আত্মীয়কে নিয়োগ দিলেন? আমি সেটাও মনে করি না। আইরিন খানের যে যোগ্যতা, সেটা আসলে এই ধরনের যোগ্য লোককে নিয়োগ দিলে কিন্তু সেটা নেপোটিজম হয় না। যে জায়গাটা খটকা আছে সেটা হলো উনি একজন ব্রিটিশ সিটিজেন। আমাদের কিন্তু এই ব্রিটিশ সিটিজেন ইত্যাদিকে বাংলাদেশ তো অবশ্যই এটাকেও আর এখন বড় করে ধরবো কেন। 2024 জঙ্গি উত্থানের পর তো 7-8 দেশের সিটিজেন ইউনুসকেই আমরা বাংলাদেশে ডাকাতি করার জন্য নিয়োগ করেছিলাম, এবং তার সাথে প্রচুর বিদেশি ডাকাতকে আমরা নিয়ে এসেছিলাম। আলী রিয়াজ, আরো কত কত, একটা ছেলে তো তৈয়ব না কি যেন, সে আবার চলে করেছে ডাকাতি করে, সে চলে গেছে। ইউনুসের সেও কিন্তু জার্মানি না কোথায় থাকে, তৈয়ব নাকি, আমি জানি না, নামগুলো আমার এত মনে থাকে না। এইসব জঙ্গিরা কোথা থেকে উঠে এসে আবার কোথায়, সবার নাম মনে রাখতে হবে এমনও কোনো বিষয় নেই। সে বোধহয় আইসিটি বিষয় কিছু ছিল। একদম দেখেন, ডাকাত দল ঝাঁকে ঝাঁকে এসে আবার ঝাঁকে ঝাঁকে চলে গেছে। ইউনুসের সময়ের ডাকাতিটা দেখেন আপনারা একটু। শুধু বাংলাদেশের মানুষ প্রচুর দারিদ্র স্বীকার করে, হ্যাঁ, ইউনুসের এই যে লক্ষ কোটি, 2 লক্ষ কোটি টাকা নাকি ঋণ করেছে 1 বছর 2 বছর রাষ্ট্র শাসন করতে গিয়ে, সেইটা মেনে নিয়েও কিন্তু ইউনুসকে এখনো বাংলাদেশের মানুষ নিজের দেশে থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, এবং সে সব ধরনের আনন্দ উল্লাস, তার লামিয়া সবই ঠিক আছে আর কি। আইরিন খান ব্রিটিশ সিটিজেন। উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নামক যে ব্রিটিশ বেসড আন্তর্জাতিক মানের কি বলবো মানবাধিকার সংস্থা, সেটার সেক্রেটারি জেনারেল ছিলেন দীর্ঘ 8-9 বছর, 2001 থেকে 2009 সাল পর্যন্ত, যেটা খুবই প্রেস্টিজিয়াস একটা সংগঠন।
কিন্তু প্রেস্টিজিয়াস সংগঠন হলেও তো যুক্তরাজ্য রাষ্ট্রটা যে ইসলামিক মৌলবাদ দ্বারা দখল হয়ে গেছে সেটা তো আসলে তারা ঠেকাতে পারেনি। তারা এগুলো ভাবে হয়তো হয়তো ভিন্ন ব্যবস্থা করবে। ইংরেজদের তো আর বুদ্ধি শুদ্ধি কম নেই। আইরিন খান সম্ভবত আনঅফিসিয়ালি হয়তো ইউনুসের গভর্নমেন্টকেও বিভিন্নভাবে সহায়তা করতে পারে। একটা জিনিস আমরা দেখেছি, আইরিন খান, আমি যেটা বুঝি যে পাকিস্তানি সেকুলার যে জিনিসটা আপনাদের বুঝতে হবে, আসলে বাংলাদেশের সর্বনাশটা বুঝতে হলে পাকিস্তানি সেকুলারটা বুঝতে হবে। আমার আগামী কাল রাত 9টায়, অর্থাৎ বাংলাদেশে আজকেই রাত 9টায়, এখন তো সকাল হয়ে গেছে, আমি যে স্পেশাল সিরিজটা করছি জুলাই জঙ্গি উত্থানের উপর, সেই সিরিজে এই পাকিস্তানি সেকুলারদের নিয়ে আরেকটা আলোচনা বের হবে, তারপরে আরেকটা। এদেরই সদস্য হলেন আপনার এই আইরিন খান। আইরিন খান সবই ঠিক আছেন, উনি মানবাধিকার কর্মী, মানবাধিকার বোঝেন, সেগুলো নিয়ে উনি কলাম টলাম লেখেন এবং বিখ্যাত প্রতিষ্ঠানের উনি প্রধান ছিলেন, সবই ঠিক আছে। কিন্তু আমাদের দৃষ্টিতে উনি একজন পাকিস্তানি সেকুলার। পাকিস্তানি সেকুলারদের স্বপ্নটা কিন্তু আপনাকে বুঝতে হবে। পাকিস্তানি সেকুলারদের স্বপ্ন হলো পাকিস্তান অথবা পাকিস্তানের প্যারালাল কোনো রাষ্ট্র। আমাদের মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র গঠনের স্বপ্ন যেটা ছিল, সেটা পাকিস্তানি সেকুলার লোকগুলাও হয়তো দেখে, কিন্তু সেটা পাকিস্তানের আদলে। পাকিস্তানের আদলে কি, তার মূল ফাউন্ডেশন হবে ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণা। এই জোটেরই একজন নাগরিক হলেন আমাদের নাগরিক, বাংলাদেশের তো বলা যাবে না, ব্রিটিশ সিটিজেন আইরিন খান, এবং তাকে জাতিসংঘের সদর দপ্তরে দেয়া হয়েছে। এটা আইরিন খানের জন্য একটা বড় প্রাপ্তি। উনি তো অনেক বড় বড় পজিশনে ছিলেন, তারপরেও একটা দেশের রাষ্ট্রদূত হিসাবে জাতিসংঘের সদর দপ্তরে বসা, চাইলে বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে বৈঠক করতে পারা, ইউএস সেক্রেটারি অফ স্টেট, এইভাবে বড় বড় লোকের সাথে ওইখানে ফর্মালি অনেক কথাবার্তা বলার। ছোট ছোট অনেক কমিটি হয়, কমিটিতে থাকলে সেই জায়গায় আবার সাপোর্টের জন্য এই বড় বড় দেশের অনেক সময় প্রেসিডেন্টদের সাথেও দেখা হয়ে যায়, পিআরদের। অনেক হোমরা চোমরাদের সাথে নতুন করে আপনার কথা বলার সুযোগ হয়। এটা যেমন আইরিন খানের জন্য একটা বড় সুযোগ, আবার তারেক রহমানের জন্য একটা বড় সুযোগ যে 2024 থেকে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন শুরু হয়ে গেছে, যেটা ইতিহাসের সেরা বলতে পারেন। এটা আমরা একবার দেখেছিলাম 2001 সালে তারেক রহমান তো না, তখন বেগম খালেদা জিয়া সরকার আসার পর, হিন্দু নিধন, আওয়ামী লীগ নিধন। 2024-এ এটা মোটামুটি আওয়ামী লীগ নিধন, হিন্দুদের নিধনটা হয়তো বা কম হয়েছে। অনেকে এটা মানতেই চায় না, হিন্দু নিধন বলে যে না, এরা আওয়ামী লীগ করে দেখে এদেরকে নিধন করা হচ্ছে, হিন্দু হিসাবে নিধন করা হচ্ছে না। তো এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন আইরিন খান জাতিসংঘের, অবশ্য ইউএন নিউ ইয়র্কের অফিসে মানবাধিকার নিয়ে আলোচনা কম হয়, সেটা আলোচনা হয় জেনিভাতে, সেটা নিয়েও কথা বলবো। সেখানেও একজন হোমরা চোমরাকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে খবর এসছে। আইরিন খান কিন্তু তারেক রহমানের সরকারকে নিশ্চিতভাবে আপনার সহযোগিতা করতে পারবে। আর মানবাধিকার বলুন, ইত্যাদি বলুন, এগুলোর বিষয় তো বুঝতেই পারছেন যে আসলে জাতিসংঘ এইসব হলো আসলে কোনো বিষয় না। জাতিসংঘ ইত্যাদি যদি সত্যিকারের মানবাধিকার নিয়ে এদের যদি জেনুইন আপনার খোঁজ খবর থাকতো তাদের মধ্যে, বা আপনি যদি তাদেরকে সত্যিকার অর্থে তাদের উপর আপনি আস্থা রাখতে পারতেন, তাহলে তো ওই যে অস্ট্রিয়ার নাগরিক ভলকার টুর্ককে দিয়ে ইউনুস এত বড় জালিয়াতির রিপোর্ট বের করতে পারে না, পারতো তো না। ফলে যেটা আওয়ামী লীগকে বুঝতে হবে যে জাতিসংঘ বলুন, যেখানেই বলুন, যোগ্য লোক অনেক কিছু করতে পারে, যেটা আওয়ামী লীগ সরকার মোটা দাগে ব্যর্থ আর কি যোগ্য লোক নিয়োগ দিতে। এখানে আসবো, আরো অনেক কথা আছে, আসলে কথার তো শেষ নাই। তারেক রহমান যোগ্য লোক নিয়োগ দিয়েছেন, ওনার সরকার মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, আওয়ামী লীগ নিধন করে যাচ্ছে, ইউনুস নিধন করেছে। এই যোগ্য লোকগুলো এখন আওয়ামী লীগের বিএনপি সরকারকে নিশ্চিতভাবে ভালোভাবে ডিফেন্ড করবে জাতিসংঘে, এটা প্রত্যাশিত। সেখানে নাকি আবার দ্বিতীয় ডেপুটি চিফ অফ মিশন হিসাবে নিয়োগ দিচ্ছে ওয়াহিদুজ্জামান নামে এক বিএনপি অ্যাক্টিভিস্টকে।
এইটা যেটা হবে, আইরিন খান এবং ডেপুটি চিফ অফ মিশন, এরা তো দূতাবাস কিভাবে চলে এগুলো জানে না। ফলে দূতাবাস তারও নিচের যেসব ফরেন সার্ভিসের অফিসাররা থাকবে তাদের উপর অনেকটা নির্ভরশীল থাকবে। এবং সবসময় আসলে রাষ্ট্রদূত এইরকম রাজনৈতিক নিয়োগ দিলে অন্তত ডেপুটি চিফ অফ মিশন যদি ফরেন সার্ভিস থেকে করে তাহলে রাজনৈতিক সরকারগুলো একটু ভালো সুবিধা পায়। এই জায়গায় বিএনপি একটু হয়তো রিস্ক নিয়েছে। সেখানে সঞ্চিতা হক নামে একজনকে নিয়োগ দিয়েছিল বলে শুনছিলাম, তাকে আবার ওরা একেবারে কম্বাইন্ডলি এটার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে। বিএনপি জামাতের যারা যারা অ্যাক্টিভিস্ট আছে, ওই জন্য বোধহয় ওই নিয়োগটা বাতিল করে এই ওয়াহিদ কে দেওয়া হয়েছে। সরকারি অফিসারদের হয় কি, সরকারি অফিসারদের আপনি কখনো দলীয় হিসাবে খুব একটা বিবেচনা করে লাভ নাই। আবার দেশের প্রয়োজনে আমার মতো তো কেউ আসবে না। আমি তো কখনোই দলীয় ছিলাম না, আমি যেখানে কাজ করছি সব জায়গায় আমার অন্যরকম ছিল, কিন্তু সেটা ভিন্ন জিনিস। তবুও এই ক্যাম্পেইনের কাছে রাজনৈতিক দলগুলা মাঝে মধ্যে সম্মান দেখাইতে হয় ক্যাম্পেইনকে। আর মোটা দাগে ফরেন মিনিস্ট্রি তো আওয়ামী লীগের ঘাঁটি না, এটা হলো জামাত বিএনপির ঘাঁটি। তো সেদিক থেকে তারেক রহমান সরকারের বেশি চিন্তা করারও নাই। তবুও সাম্প্রতিক যে খবর, পত্রিকায় যে খবর দেখলাম, সেই নিয়োগগুলো যেভাবে তারেক রহমানের সরকার দিলেন, এটাতে বোঝা যায় যে মানে প্রশাসনিকভাবে তারা কতটা চিন্তা করেন যে তাদের নিজেদের লোকজনকে জায়গা মতো বসানোটা কতটা গুরুত্বপূর্ণ। আর আওয়ামী লীগের মন্ত্রীরা অন্তত ফরেন মিনিস্ট্রিতে আমি কখনোই এটা দেখি নাই, তাদের সেই সিক্সথ সেন্সও ছিল না, অতি দুর্বল আর কি এই দিকগুলো থেকে। খুব বেশি আসলে বদনাম করলেও লাভ নাই, ঘুরে ফিরে 2-4 জনের উপরই তো বদনাম আসে। কিন্তু এটা যদি জননেত্রী শেখ হাসিনা চিন্তা করেন বা উচ্চ পর্যায়ে চিন্তা করে তাহলে ঠিক হতে পারে, না হলে ভবিষ্যতে এটা চলতে থাকবে। আবার 24শে আগস্ট, হ্যাঁ 24 সালের 5 আগস্ট ঘটে যাবে। এটা সবসময় দেখা যায় যে একেবারে আওয়ামী লীগের নেতা কর্মী সবাই আসলে শেখ হাসিনার প্রতি অন্যায় করেছেন। তারা কখনো দল এবং দেশ, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো নিয়ে ভাবেননি। আর তারেক রহমান তো কিছুই ভাবা লাগছে না। দেখেন, উনি যাকে ফরেন সেক্রেটারি হিসাবে নিয়োগ দিতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে, তিনি হলেন সালাউদ্দিন নোমান চৌধুরী, যাকে আইরিন খান রিপ্লেস করবেন। সালাউদ্দিন নোমান চৌধুরী অত্যন্ত সৎ একজন কর্মকর্তা। উনি করত, বুয়েটে বিএনপি ছাত্রদল এগুলোর নেতা টেতা ছিল, আমরা শুনতাম। তো এখন মনে হচ্ছে হয়তো ছিল, না হলে তো খোঁজ খবর করে এরকম ব্যক্তিকে বের করা, এটা তো তাদের বোঝা যায় যে হোমওয়ার্কটা খুব ভালো। যাই হোক, আমি নিজে জানি না নোমান চৌধুরী কি ছিলেন না ছিলেন, বাট আমি যেটা জানি যে উনি অত্যন্ত সৎ মানুষ। যদিও ফরেন মিনিস্ট্রিতে অসৎ লোকজন তেমন টাকা পয়সা বানাতে পারে না, খুব যারা অসৎ লোক তাদের জন্য ফরেন মিনিস্ট্রির জায়গাও না। তবুও অনেকে চুরিদারি করে, তেল নুন পেঁয়াজ এগুলো চুরি করে। তো এই দিক থেকে নোমান চৌধুরী খুবই খাঁটি একজন মানুষ, এবং মোটামুটি তার দেশপ্রেমও আছে। মোটামুটি না, তার মতো করে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে একজন দেশপ্রেমিক বলা যায়। আমি সুনাম করছি দেখেন, তার নিয়োগ বাতিল করে দে, যদিও সেটা করবে না। বিএনপি এতটা কাঁচা না আওয়ামী লীগের মতো, আমার সেটা মনে হয় না। নোমান সাহেবের এই বা তার সততার বেশ কিছু উদাহরণ আছে আর কি, যেটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি মনে করি যে রাষ্ট্রের ক্ষমতা হাতে পেয়ে যারা চুরিদারি করে, সেটা আসলে খুবই খারাপ কাজ। যেমন বিএনপির খুব বিখ্যাত ফরেন সেক্রেটারি ছিলেন শমশের মবিন চৌধুরী, কে ওনার হাত টানের অভ্যাস ছিল, চুরির অভ্যাস ছিল, আদারওয়াইজ খুব ভালো। এই নোমান চৌধুরী আবার তার বিপরীত আর কি, বিপরীত একজনকে পাওয়া গেল। নোমান চৌধুরীর সাথে আরো অনেক ঘটনা আছে, সেগুলো বলে আসলে এই ভিডিওটা দীর্ঘ করতে চাই না, ওটা আরেক আলোচনা করব চুরিদারি নিয়ে হয়তো একদিন। আমি আসলে ফরেন মিনিস্ট্রি, ফরেন সার্ভিস, কূটনীতি এসব ব্যাপারে বেশি বেশি আলোচনা করব। আসলে আমাদের একটা ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য এই জায়গাটা ভালো করে আসলে তৈরি করা দরকার। তো আশা করি আপনারা শুনতে থাকবেন আর কি, একটু সহযোগিতা করবেন, এই ভিডিওগুলা সব জায়গায় দিবেন। মাঝে মধ্যে লম্বা হয়ে যায়, কথা তো ছোট করে বলা যায় না, আর আমি তো আসলে বোঝেনি, এই জায়গায় তো আমি পারঙ্গম না। তারপরে এখন যে ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি আছে আসাদ আলম সিয়াম,
তাকেও দিল্লিতে নিয়োগ দেওয়া হচ্ছে হাই কমিশনার হিসাবে। এটাও কিন্তু বিএনপি সরকারের জন্য একটা ভালো নিয়োগ আমি মনে করি। আসাদ আলম সিয়ামও যোগ্য মানুষ, নরম সরম ভদ্র, কিন্তু রেসপন্সিবল অফিসার। আর একজনকে নিয়োগ দিল ইউকেতে হাই কমিশনার করে, উনি সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময় এই সালাউদ্দিন নোমান যেখানে আছেন এখন, আইরিন খান যেখানে যাচ্ছেন সেখানে ছিলেন, আব্দুল মুহিত। তাকে ইউনুস ডাকলো শেখ হাসিনার রাষ্ট্রদূত হিসাবে, পরে ডেকে আবার তারাই ফরেন সার্ভিস একাডেমির রেক্টর করেছিল। পদটা সম্মানিত, বাট অত বেশি গুরুত্বপূর্ণ না। আমি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ মনে করি, কারণ ওইখানে আমাদের তরুণ ডিপ্লোম্যাটরা তৈরি হয়। মুহিত সাহেব ও ভদ্রলোক, এগুলো কিন্তু সবাই কিন্তু বিএনপি পন্থী কিন্তু যোগ্য কর্মকর্তা। মুহিত সাহেব আবার প্রফেশনালও বলতে পারেন, কারণ তারা তো আওয়ামী লীগ সরকারের সাথে যোগ্যতার সাথে কাজ করেছে। আর মুহিত সাহেবের সুবিধা হলো উনি সিলেটের মানুষ। ধারণা করি আমাদের যে, তাকে তো আমি আসলে খুব একটা সম্মানের চোখে দেখি না, তারেক রহমানের যে উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক হুমায়ুন কবির, সেও সিলেটের। আবার আমাদের আগে অনেক মন্ত্রীরা, এই আমাদের মোমেন সাহেবও সিলেটের ছিলেন। সিলেটের মানুষজন আবার সিলেট বলতে অন্ধ, এই ব্যাপারে তাদের কোনো, সেইখানে কোন দল কি করে এগুলো তাদের কাছে কোনো বিবেচ্য বিষয়ই না। এটার ফরেন মিনিস্ট্রিতে এই জন্য সিলেটের লোকজন সবসময় ভালো করতেন। এই মুহিত সাহেব আবার সেই মুক্তিযোদ্ধা শমশের মবিন চৌধুরী যখন ফরেন সেক্রেটারি ছিল তার ডাইরেক্টর ছিলেন, এবং তখন থেকে মুহিত সাহেব ভালো অফিসার হিসাবে পরিচিতি পেতে থাকেন। এবং আমি বুঝতে পারি, যেটা বোঝা যায় সেটা হলো যে আমাদের ইউকেতে যে কমিউনিটি আছে, এটাকে হ্যান্ডেল করা আসলে খুবই কঠিন। এত বড় একটা কমিউনিটি, এবং এটার যে এখানে অনেক হোমরা চোমরা, অনেক দুইজন তো গিয়ে মন্ত্রী এমপি হলো এবারে, মালেক এবং এই হুমায়ুন কবির তারেক রহমানের সাথে গিয়ে এই জায়গাটা আসলে চালানোর মতো যোগ্য লোক তো খুব কম আছে। সেই দিক থেকে এটাও কিন্তু খুব খাঁটি, একেবারে যোগ্য লোকের জন্য একটা যোগ্য পদ তারেক রহমান সাহেব দিয়ে দিয়েছেন। মুহিত সাহেবের নিশ্চিতভাবে সেই ক্যাপাসিটি আছে। এই ইউকেতে যেই বিশাল আমাদের যে বড়, কত 0.5 মিলিয়ন তো হবে, বেশিও হতে পারে, যে কমিউনিটি, তার মধ্যে আবার সিলেটি বেশি। তো মুহিত সাহেবের নিয়োগটাও কিন্তু তারেক রহমানের বা বিএনপি সরকারের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে অবশ্যই একটা ভালো নিয়োগ হয়েছে। আর একটা নিয়োগ হয়েছে যেটা হলো রিয়াজ হামিদুল্লাহ, দিল্লিতে যে হাই কমিশনার আছে, খবর এসছে যে তাকে জেনিভাতে, ইউএন এর যে অফিস আছে জেনিভাতে, সেই অফিসে, সেটাও আমরা বলি পার্মানেন্ট মিশন, সেখানে স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিচ্ছে। এইটাও দেখেন খুবই সুচিন্তিত বলবো যে একটা নিয়োগ, কারণ রিয়াজ হামিদুল্লাহ তো এই বিএনপি জামাত এই সরকারগুলোকে এই হিউম্যান রাইটস ভায়োলেশন যা করছে এগুলোকে ডিফেন্ড করার জন্য তার জান দিয়ে দিবে। রিয়াজ হামিদুল্লাহকে তারা ভালো জায়গায় নিয়োগ দিয়ে দিল। এই যে কয়টা নিয়োগ বললাম এর মধ্যে একমাত্র রিয়াজ হামিদুল্লাহর হাত টানের অভ্যাস আছে, অর্থ বানাতে জানে। বাকিগুলো তো আইরিন খান সম্পর্কে তো আমি জানি না, টাকা পয়সার ব্যাপার, আর সে তো আসলে এইদিকে তার ধান্দা থাকবে না আশা করি। বাকি যে কয়েকজন এরা আবার সৎ মানুষ আর কি। তো সততার একটা মূল্য আছে, সেটা তারেক রহমানের দিক থেকে যদি আমরা এটা দেখি যে উনি সততার মূল্য দিয়েছেন, এফিসিয়েন্সির মূল্য দিয়েছেন, তার রাজনৈতিক আদর্শের প্রতি মূল্য দিয়েছেন। এই 4-5টা গুরুত্বপূর্ণ নিয়োগে আমি যদি প্রশ্ন করি আমাদের আওয়ামী লীগ সরকারকে, তারা কি এই ধরনের গুরুত্বপূর্ণ নিয়োগে এই ধরনের এফিসিয়েন্সি দেখাতে পেরেছিলেন? এটা ঠিক যে ফরেন মিনিস্ট্রিতে খুঁজে খুঁজে পেতে হয়, এই মুক্তিযুদ্ধের পক্ষের তো অফিসারই নাই, কিন্তু না থাকলেও তো আপনার প্রশাসনিক দক্ষতা বলে তো একটা কথা আছে। সেই জায়গায় তো আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার অত্যন্ত দুর্বল ছিল। যা হোক, এই আলোচনা অনেক দূর টেনে নেওয়া যায়, এই আলোচনাগুলো আমি চালিয়ে যাব যাতে সবাই জানতে পারেন। আর আমাদের ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে যারা মন্ত্রী হবে
যারা এমপি হবে, যারা দেশ চালাবে, তারা যদি আমার আলোচনাগুলো নিয়মিত শিখে ভবিষ্যতের জন্য তারা কিছু চিন্তা ভাবনা বের করতে পারে, তাহলে আসলে এই আলোচনাগুলোর সার্থকতা আছে, নতুবা তো কিছুই নাই।